সাবজেক্টের জায়গায় আছেন, তাহলে এটি অ্যাক্টিভ। তাহলে কোনো ক্রিয়ার ডুয়ার যদি সাবজেক্টের জায়গায় থাকে সেটি হলো অ্যাক্টিভ। যেমন এখানে আল্লাহ ক্রিয়েট ভার্বের ডুয়ার, আর উইল রিসাইড ভার্বের ডুয়ার হলো সারা, এবং দুটোই সাবজেক্টের জায়গায় আছে, তাহলে অ্যাক্টিভ ভার্ব। প্যাসিভ বাক্যটা তার অপোজিট। দেখো, দ্য সেন্টেন্স ইন হুইচ ডুইং ইজ হাইলাইটেড, মানে করা যেটা হয়েছে সেইটাকে হাইলাইট করা হচ্ছে, অ্যান্ড স্টার্টস উইথ ইট, এবং সেই কাজটাই শুরুতে বসে। আর যিনি ডুয়ার, সেই ক্রিয়াটা ডুয়ারটা পিছনে বসতেও পারে, নাও বসতে পারে, থাকতেও পারে, নাও থাকতেও পারে। ডুয়ারটি এখানে অনুল্লেখযোগ্য অথবা কম গুরুত্বপূর্ণ, হয় উল্লেখ করা হচ্ছে না অথবা কম গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জন্য তাকে পিছনে নিয়ে যাওয়া হয়। এখানে ডুইংটা অর্থাৎ যেটা করা হয়েছে সেটাকে হাইলাইট করা হয়। দ্য সেন্টেন্স ইন হুইচ ডুইং ইজ হাইলাইটেড, করা যেটা হচ্ছে সেটাকে হাইলাইট করা হচ্ছে, এন্ড স্টার্টস উইথ ইট, এবং সেই কৃত কর্মটি শুরুতেই ব্যবহার করা হচ্ছে। দুটো বাক্য লিখছি এখানে, তোমরা অবাক হওয়া যে দুটো বাক্যই দুটো অ্যাকশন আছে, কিন্তু কোনো অ্যাকশনের ডুয়ারটি সাবজেক্টের জায়গা নেই। যেমন দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইজ স্পোকেনটা মানে বলা হয়ে থাকে, এন্ড কে বলে? নিশ্চয় মানুষ বলে। বলার ক্ষেত্রে তো আর ইংরেজি নিজে নিজে ইংরেজি বলে না, মানুষ বলে। অর্থাৎ এর ডুয়ার আছে, যে ডুয়ারটা ইজ নট হিয়ার অ্যাভেলেবল, এই বাক্যের ডুয়ারটা নেই। ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হয়ে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। কিন্তু কে বলেন, এই বলা কাজটি কে করেন, তিনি সাবজেক্টের জায়গায় নেই। লক্ষ্য করো, প্যাসিভটা চেনার সহজ উপায় হলো যখন ডুয়ারটি সাবজেক্টের জায়গায় বিদ্যমান থাকবে না। এখানে ইংলিশ বলছে, কিন্তু কে বলছে? ইজ নট অ্যাভেলেবল ইন দ্য সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেখো, মাই সেল ফোন ওয়াজ স্টোলেন, আমার ফোনটি চুরি হয়ে গেছে। এখন ওয়াজ স্টোলেন হলে অ্যাকশন ভার্ব, কে করেছেন? সাবজেক্টের জায়গায় সে নেই। তার মানে হলো কি, ডুয়ারটি সাবজেক্টের জায়গায় নেই, বরং কি করে হয়েছে, চুরি হয়েছে কি আমার ফোনটা। ডুইংটা হলো হাইলাইটেড, আগের বাক্যে ইংলিশটা এখানে হাইলাইটেড, এবং দুইটাই ডুইং নট ডুয়ার। তাহলে যে বাক্যে ডুয়ারটা হাইলাইট হয় না বরং ডুইংটা হাইলাইট হয়, সেটা হলো প্যাসিভ। এবার আমরা আরেকভাবে একটু বুঝি, অ্যাক্টিভ বাক্য সবসময় টেন্স স্ট্রাকচার মানে। এই যে কথা বলছো, মিউট করে নাও। হ্যাঁ, যদি কারো কথা থাকে তাহলে সে আনমিউট করে কথা বলবে, আদারওয়াইজ কথা বলা দরকার নেই। হ্যাঁ, দুই ভাবে আমরা আরো অ্যাক্টিভ এবং প্যাসিভকে চিনতে পারি। যে যদি কোনো বাক্য টেন্সের স্ট্রাকচার অনুযায়ী না হয়, কোনো বাক্য যদি টেন্সের স্ট্রাকচার অনুযায়ী না হয় তাহলে প্যাসিভ। আর যদি টেন্সের স্ট্রাকচার হুবহু মানে কোনো বাক্য, টেন্সের 12টি স্ট্রাকচার হুবহু মানে, তাহলে সে বাক্যটি অ্যাক্টিভ। দেখো উপরের দুটো বাক্য, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, এটা কোন বাক্য? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য ইউনিভার্স, তাহলে এটা টেন্সের থেকেই এসছে, টেন্সের একটা স্ট্রাকচার সরাসরি মানছে। হ্যাঁ, তাহলে সহজ করে বলা যায় যে বাক্য টেন্সের স্ট্রাকচার হুবহু ফলো করে, সে বাক্যটি অ্যাক্টিভ বাক্য। দ্বিতীয় বাক্য দেখো, সারা উইল রিসাইট দ্য হোলি কুরআন। উইল রিসাইট কোন বাক্য? এটা টেন্সের কোনটা? টেন্সের কোন বাক্য? ফিউচার ইনডিফিনিট স্যার। ফিউচার ইনডিফিনিট, জাযাকাল্লাহ। তাহলে এই যে ফিউচার ইনডিফিনিট হলো সরাসরি, তাহলে এটা স্ট্রাকচার মানছে, তাহলে বাক্যটি হবে অ্যাক্টিভ। সবাই বুঝছেন আমরা? তাহলে টেন্সের স্ট্রাকচার মানবে যে বাক্য, টেন্সের স্ট্রাকচার মানবে যে বাক্য, সে বাক্যটি হলো অ্যাক্টিভ। প্যাসিভ বাক্য চেনার সহজ উপায় হলো যে বাক্যটিতে একটি টু বি ভার্ব থাকবে এবং টু বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, পাশাপাশি, একেবারে পাশাপাশি। সহজ উপায়, যে একটা টু বি ভার্ব থাকবে, টু বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং আর বিং, এই 8টা। আমরা পরের পেজে দেখতে পাবা, সে বিস্তারিত আলোচনা আছে টু বি ভার্ব নিয়ে। তো যখন এই টু বি ভার্বের কোনো একটা থাকবে, টু বি ভার্বের কোনো একটা থাকবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম পাবে,
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে ও বাক্যটা তোমার আর কোনো বাবা চিন্তার দরকার নেই, ও বাক্যটি প্যাসিভ। সাবজেক্ট আছে কি না, বাই আছে কি না, কে দিয়ে শুরু হয়েছে আর কাপ দিয়ে শুরু হয়েছে, সব কিছুই ভাবা দরকার নেই। তুমি সহজ করে চিনবে যে একটা টু বি ভার্ব আছে, এরপর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। যেমন এখানে দুইটা বাক্য দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ইজ স্পোকেন, ইজটা টু বি ভার্ব আর স্পোকেন ভার্বের থার্ড ফর্ম। দ্বিতীয় বাক্য ওয়াজ স্টোলেন, ওয়াজটা হলো টু বি ভার্ব আর স্টোলেন স্টিল স্টোল স্টোলেন থার্ড ফর্ম। উপরের বাক্যে স্পিক স্পোক স্পোকেন থার্ড ফর্ম। তাহলে টু বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম পাশাপাশি আছে, এই বাক্য চোখ বুঝে প্যাসিভ। সহজ উপায়, কোনো প্যাসিভ বাক্যকে শনাক্ত করতে আমাকে বড় ধরনের সংজ্ঞার কাছে, বড় ধরনের ঝামেলার কাছে যাওয়ার দরকার নেই, শুধু আমাকে মাথায় রাখতে হবে যে একটি টু বি ভার্বের সাথে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, ও বাক্যটি প্যাসিভ। আমার মনে হয় সবাই বোঝা গেছে। যদি কারো বোঝার সমস্যা থাকে প্রশ্ন করতে পারো। অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে আমাদের কারো প্রশ্ন আছে কিনা? বিষয়টি এই জন্য বিস্তারিত বলা যে অনেক সময় বাক্য লেখা যায় চেঞ্জ দ্য ভয়েস, কিন্তু কে থেকে কিসে করতে হবে বলা থাকবে না। এখন তোমার নিশ্চিত হতে হবে যে বাক্যটি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। তোমাকে আগে নিশ্চিত হতে হবে যে বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভ এবং চেনার জন্য আমার মনে হয় এর চেয়ে ডিটেলসে যাওয়ার আর প্রয়োজন হবে না। যদি কারো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি। আছে কোনো প্রশ্ন আছে? যে কেউ একজন না বললে আমি নেক্সট পেজে যাই। না স্যার। জাযাকাল্লাহ, তুমি মিউট করে নাও। এখন আমরা সোজা চলে যাব যে জেনারেল রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ অর ভাইস ভার্সা। তুমি সকল রুলের ক্ষেত্রে এই রুলটি প্রযোজ্য, শুধু ব্যতিক্রম কিছু কথা আছে, আমি যদি সুযোগ পাই আজকে আলোচনা করব, না হলে টুমরো ইনশাআল্লাহ। একটু মানে ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমাদের কিন্তু বোঝার কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আজকে সারতে চাই। আমরা কিন্তু এই কথাগুলো আগে থেকে জানি, বাট এই জানার মধ্যে কিছু গর্ত আছে, সেই গর্তগুলো আজকে ভরে নিতে চাই। 1 নম্বর, the object of an active sentence will be the subject of a passive sentence. একটা অ্যাক্টিভ বাক্যের যিনি অবজেক্ট তাকে প্যাসিভ বাক্যের সাবজেক্ট বানাতে হবে, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে। তোমরা যদি পারো একটু নোট নাও, আমি এটা ডিটেলস লিখতে পারিনি এখানে যে অবজেক্ট জিনিসটা কি। অনেক সময় অবজেক্ট নিয়ে আমাদের কিছু ঝামেলা তৈরি হয়। আমি নিচে 3টি উদাহরণ দিয়েছি, 3টি উদাহরণে এই ঝামেলাগুলো আছে। খুব সহজ করার জন্য আমি মূলত অবজেক্ট জিনিসটাকে ক্লিয়ার করতে চাই। কারণ অবজেক্টটা যদি কারো খাতা থাকে নোট নিতে পারো যে অবজেক্ট জিনিসটা কি। অবজেক্টটা অবশ্যই একটি অ্যাকশন ক্রিয়ার পর্বে বসবে। অ্যাকশন ক্রিয়া মানে যে ক্রিয়ার মধ্যে একটি কাজ রয়েছে, যে ক্রিয়ার মধ্যে একটা কাজ রয়েছে। সব ক্রিয়ার মধ্যে কোনো কাজ থাকে না। যেমন আই এম এ ডক্টর, আমি একজন আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, মানে আমের মধ্যে কোনো কাজ নেই। কিংবা যদি বলি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, হ্যাভের মধ্যে কোনো কাজ নেই। তাহলে অ্যাকশন নেই এমনও ভার্ব আছে, আবার কিছু ভার্ব আছে যে ভার্বের মধ্যে কি রয়েছে, অ্যাকশন আছে। যেমন আই এট অ্যান অ্যাপল, আমি একটি আপেল খেয়েছিলাম। এখন এটটার মধ্যে একটা অ্যাকশন আছে, কারণ তোমার শরীরের অঙ্গের অংশগ্রহণ লাগছে। শরীরের অঙ্গের অংশগ্রহণ যার মধ্যে আছে তাকে বলা হয় অ্যাকশনাল ভার্ব। তাহলে অবজেক্ট চেনার সহজতম উপায় হলো, প্রথম কথা হলো যে তার আগে অবশ্যই একটি অ্যাকশন ভার্ব থাকতে হবে। আই এম এ টিচার, টিচারটা কি নয়, অবজেক্ট নয়, কারণ এমটা কি নয়, অ্যাকশন ভার্ব নয়। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, মেনি ফ্রেন্ডসটা অবজেক্ট নয়, কারণটা কি, হ্যাভটা অ্যাকশন ভার্ব নাই। আই এট অ্যান অ্যাপল, আমি একটা আপেল খেয়েছিলাম, এখানে এটটা অ্যাকশন ভার্ব এবং অ্যাপলটি অবজেক্ট। প্রথম কথা হলো অবজেক্টের কথা হলো যে তার আগে অবশ্যই একটি অ্যাকশন ভার্ব থাকতে হবে। সবাই বুঝছো না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে অবজেক্ট হওয়ার জন্য অবশ্যই সেটি নাউন হতে হবে, না হয় প্রোনাউন হতে হবে, না হয় আইএনজি ভার্ব হতে হবে, না হয় টু যুক্ত ভার্ব হতে হবে। এই 4টা, এর বাইরে কেউ নয়। আবার বলি, 1 নম্বর হলো নাউন হতে হবে, সংক্ষিপ্ত নোট নিতে পারো। অবজেক্ট হওয়ার জন্য শর্ত
2 নম্বর কথা হলো সে হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, না হয় আইএনজি